আপনারা লাশের ঘটনা, হসপিটালের ঘটনা শুনতে চান, সেরকম একটা ঘটনা খুব কষ্ট করে বললাম, যেহেতু এটা ইংলিশে মানে তিনি লিখছেন যে আমি একজন প্রাণামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমার বাসায় আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যে আমি শেয়ার করছি। দেরি না করে শুরু করছি। আমাদের বাসাটা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত। প্রথমে বাসার বর্ণনা দিচ্ছি। আমাদের বাসাটা দোতলা। পুরো বাসাটায় আমরা পুরো ফ্যামিলি থাকি। নিচতলায় আমার বোন ও হাজবেন্ড থাকে, তার উপরের তলায় আমি, আমার মা এবং বাবা থাকি। ঘটনার সূত্রপাত 2004 সালে। তখন আমাদের পুরো পরিবার আমাদের দোতলা বাসায় থাকতাম। আমাদের বাসার পাশে একটা সরকারি জায়গাও ছিল। তখন খালি একটা জায়গা ছিল, তখন ওখানে অনেক গাছগাছালি দিয়ে ভরা ছিল। এই সরকারি জায়গাটা আমাদের বাড়ির উত্তর দিকে। তো আমাদের বাসার উত্তর দিকে রুমটা ছিল, যে রুমটা ছিল সেই রুমে আমার বড় বোন থাকতো, তখনও বিয়ে করেনি। ও যখন রাতে ঘুমোতে যেত তখন প্রতি রাতেই ওকে বোবাই ধরতো। এই যে বোবাই ধরার কথাটা আমি বলছিলাম। এবং আমার বড় বোন তখন আমার আম্মাকে ব্যাপারটা খুলে বলে এবং আম্মা বলেন যে ওগুলো কিছু না, এটা এড়িয়ে যেতে হবে। ওই বছরেই আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। তো রুমটা খালি পড়ে থাকে। আমার বড় বোনের শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর ওর রুমে আর কেউ থাকে না। প্রায় 5 বছর পর 2009 সাল, তখন আমি ক্লাস 9-এ। আমার বড় বোনের রুমের পাশে আমার রুম। আমি রাত 8টার দিকে পড়তে বসে এবং শুনতে পাই কে যেন পাশের রুমে, সেই রুমে আমার বোনের খাটের ওপরে লাফাচ্ছে, জোরে জোরে শোঁ শোঁ করে নিঃশ্বাস নিচ্ছে। আমি কে বলে চিৎকার দিতেই কোনো সারা শব্দ নেই। আমি অতটা গুরুত্ব দিই না। এরপর আবার পরদিন একইভাবে খাটের শব্দ এবং সেই ঘন শ্বাস। এবার ফ্লোরেও ঘষাঘষির শব্দ। আর কে যেন ঠিক আমার মতো করে আমার নাম ধরে ওই ঘরটা থেকে ডাকে। আমি পাশের রুমের মাকে ডাকি, মা ডেকেছো? মা বলে কই না তো। এভাবে প্রতি রাতে ঠিক 8টা থেকে 12টা পর্যন্ত চলতো। এবার আমি প্রতি রাতে একটা করে খারাপ স্বপ্ন দেখি। অবিশ্বাস্য ব্যাপার, পরদিন সেই স্বপ্নগুলো হুবহু মিলে যেত। এভাবে 2 বছর কেটে গেল। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি এই 2 বছর খারাপ স্বপ্ন যা দেখেছি তা সবই ঘটেছে। মাকে খুলে বললাম, মা তখন বুঝলো না। একবার আমি আমার মা ওই রুমে থাকার সিদ্ধান্ত নেই। ওই দিন রাত 2:30-এ আমার মা চিৎকার করে ওঠে। আমি ঘুম থেকে উঠে বলি, মা কি হয়েছে? মা বলল, কে যেন একটা ছায়া আমার গলা টিপে ধরেছে। আমি সব বুঝতে পারলাম। পরদিনই মা ওই রুমে আয়াতুল কুরসি টানিয়ে দেন। এরপর সেই ছায়া এবার অন্য রুমে এসেও বিরক্ত করা শুরু করলো। এবার আমার বোন দেখতে পেল কালো ছায়াটাকে। যা দেখলো তা শুনে আমি ভয়ে কেঁপে উঠি। আমার বোন বলল, এক সন্ধ্যায় আমি শুয়ে আছি এবং সেই কালো ছায়াটা আমার মাথার কাছে দাঁড়িয়ে আমার মুখ বরাবর তাকিয়েছিল। আমার বড় বোন তাড়াতাড়ি করে ঘরের লাইট জ্বালাতেই উধাও। তার কিছুদিন পর আমি নিজের অজান্তে সেই রুমে এসে দুপুরবেলা শুয়ে থাকি। হঠাৎ একটা কালো ছায়া যেন আমার পুরো শরীরটাকে ঘিরে ফেলে আর আমাকে শক্ত করে জাপটে ধরে। আমি নড়তে পারছিলাম না। চিৎকার করলেও গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। হঠাৎ ওই কালো ছায়াটি আমার পেছনে এসে অনেক জোরে জোরে হাসতে শুরু করলো আর কি যেন একটা ভাষায় আমার কানে কানে ফিসফিস করতে লাগলো। একটা সময় সে বলে উঠলো সে আমাকে চায়। আমি আল্লাহর নাম নিতেই সেটা উধাও হয়ে যায়। আমি তখন কেমন গায়ে শক্তি পাচ্ছিলাম না, মনে হচ্ছিল সারা গা কেউ আমাকে আঘাত করেছে। আমি দৌড় দিয়ে মার রুমে গিয়ে সব ঘটনা বলি মাকে। মার সাথে সাথে ওই রুম সূরা পড়ে বন্ধ করে তালা লাগিয়ে দেয়। কিন্তু আজও ওই রুমের খাটে আওয়াজ হয় যেন কেউ থাকে ওইখানে। আজও আমি বিপদ আসলেই সেই স্বপ্নটা দেখতে পাই, কিন্তু আমার কিছুই করার থাকে না। একজন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলে তিনি বলেন ওই জিনিসটা নাকি আমাদের বাড়িতে থাকার চেষ্টা করছে, তাই আমাদের ভীতি দেখিয়ে আমাদের এই বাসায় এসে থাকতে চায়। কিন্তু কিছু করার নেই, কারণ এটা আমাদের অনেক কষ্ট করে তোলা বাড়ি। আমরা কেউই এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই না। এটুকুই, ভালো লাগলে পড়ে শোনাবেন। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি মোহাম্মদ ফয়সাল। আমার বাড়ি লক্ষ্মীপুর এবং আমি বর্তমানে দেশের বাইরে থাকছি। আমি বর্তমানে ওমানে থাকি, তাই স্টুডিওতে এসে আমি ঘটনা শেয়ার করতে পারবো না, তাই আপনি পড়ে শোনান। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার নিজের সাথে ঘটেছে। This is a very real story and recently এই ঘটনাটা ঘটেছে আমার সাথে এবং ঘটনাটা যেখানে ঘটেছে সেটা ওমানেই। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি 2013 সালের রমজান মাসের মাঝামাঝি সময়। আমার এখনো মনে আছে যে 15 রমজানের রাতে ঘটনাটি ঘটে আমার সাথে। যেহেতু রমজান মাস ছিল তো রোজা রাখার জন্য
যে জিনিসটা বেসিক্যালি আমার দরকার ছিল তা হলো ভোর রাতের খাবার অর্থাৎ সেহরি। তো প্রতিদিনের মতো আমি গেলাম আমার ভোরবেলার খাবার আনার জন্য। একটা কথা বলে রাখার দরকার যে আমরা কিন্তু হোটেল থেকে খাবার খেতাম। আমাদের রুম থেকে হোটেলের ডিস্টেন্স ছিল মোটামুটি দূরে, এবং রমজান মাসে যতদিন আমি ভোর রাতের খাবার আনার জন্য হোটেলে গিয়েছি, ভোর রাতে প্রায় 3:30-এ অ্যালার্ম দিয়ে রাখতাম এবং খাবার নিয়ে আসতাম। তো যেদিন ঘটনাটি ঘটে ওই রাতে আমি অ্যালার্ম দিতে ভুলে যাই। তো হঠাৎ করে ওই রাতে আমার ঘুম ভাঙে। তো আমি টাইমটা না দেখে খাবার আনার জন্য হোটেলের দিকে রওনা হই। আমি এখনো বুঝতে পারি না কেন যে আমি ওই রাতে টাইম না দেখে বের হলাম। যাই হোক, আমি বের হলাম। বের হতেই রাস্তায় কেমন যেন নীরব একটা ব্যাপার ফিল করলাম, যে সব দিক খুব বেশি নীরব হয়ে আছে, অন্য দিনের মতো না। তো আমি আমার মতো করে হেঁটে হোটেলে চলে গেলাম, এবং হোটেলে গিয়ে আমি একটু অবাক হলাম। হোটেলে আমি ছাড়া আর কেউ নেই। এমন তো হওয়ার কথা না। যদিও হোটেলের কর্মচারীরা খাবারটা তাড়াতাড়ি রান্না করে চলে যায়, বাট যতদিন আমি সেহরি নিতে এসেছি আমার মতো আরো অনেকেই আসতো এবং তাদের সাথে কথাও বলতাম। আমি আজকে কাউকে না দেখে বুঝতে পারছি না যে কেন কি হচ্ছে। তারপর ভাবলাম হয়তো একটু আগে চলে এসেছি, এই ভেবে চিন্তা করলাম যে একটু টাইমটা দেখে নিই। যখনই আমি টাইম দেখি আমার মোবাইলে, আমি বলি যে ও মাই গড, কারণ তখন টাইমটা ছিল ওমানের টাইম রাত 1টা। আমি টাইম দেখে খুব অবাক হলাম। যাই হোক, চিন্তা করলাম হয়তো আমার ভুল হয়ে গেছে। এই ভেবে মোবাইলটাতে একটা গান শুনতে শুনতে যাচ্ছিলাম রুমের দিকে। হঠাৎ গানের সাউন্ডটার সাথে একটা অন্যরকম সাউন্ড আমি শুনতে পেলাম। আমি কিছুক্ষণ শুনে শিওর হওয়ার জন্য আমি কিছুক্ষণ শুনলাম, এবং তারপর আমি বুঝতে পারলাম যে আসলে সাউন্ডটা হচ্ছে, এবং সাউন্ডটা ছিল এরকম যে কেউ হাততালি দিলে যেরকম সাউন্ড হয়, আমি ক্লিয়ারলি সেরকম একটা সাউন্ড পাচ্ছি। যাই হোক, আমি কেয়ার না করে চলতে থাকি। এক সময় আমি বুঝতে পারি যে সাউন্ডটা ধীরে ধীরে বেড়ে চলেছে এবং বেড়েই যাচ্ছে, আগের থেকে অনেক বেশি জোরে হচ্ছে। এবং আমি খুঁজতে খুঁজতে চলতে থাকি এবং চলতে থাকি সামনের দিকে। আস্তে আস্তে আমি একটা শপের সামনে যখন আসি তখন সাউন্ডটা বেশ বেড়ে গেল। মনে হচ্ছে আমার খুব কাছে থেকে কেউ হাততালি দিচ্ছে। যেহেতু অনেক রাত, তো শপটা বন্ধ ছিল, তো আমি সাউন্ডটার কোথা থেকে আসছে ওইটা বোঝার চেষ্টা করছি। এক সময় আমি বুঝতে পারলাম যে সাউন্ডটা উপর থেকে আসছে, এবং এখন সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে কেউ হাত দিয়ে কোনো কিছু টাচ করছে। তো আমার চোখ হঠাৎ করে একটা দোকানের সাইনবোর্ডের দিকে গেল, এবং সাইনবোর্ডটায় আমি 2টা হাত দেখতে পেলাম, এবং হাত 2টা সাইনবোর্ডের মধ্যে টাচ করেছে। তো আমি ভালোভাবে দেখার জন্য রাস্তার এক সাইড থেকে অন্য সাইডে যাই। যাওয়ার পর আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেই ওই সময় প্রস্তুত ছিলাম না। আমি দেখি একটা মহিলা দোকানের ছাদের ওপর দাঁড়ানো। তার চুলগুলো ছিল বেশ লম্বা, এবং ফেসটা ছিল চুলগুলো ছিল বেশ র্যান্ডম, তাই লিখেছেন। এবং ফেসটা দেখতে বোঝা খুব কষ্ট হয় যে এটা কি ছেলে না এটা মেয়ে। তবু চুল দেখলে মোটামুটি বোঝা যায় যে না এটা মেয়ে। আমি দেখলাম ওই জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে এবং এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। যখনই হাসছে আমি খুব ভয় পেলাম, এবং আমার এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যে আমি যেন তার চিরজন্মের শত্রু, এরকম ভাবে তাকাচ্ছিল। এবং চোখগুলো বেশ লাল ছিল, যেহেতু রাস্তার পাশে লাইট আছে প্রচুর পরিমাণে, তো আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমি এর পরে যা দেখলাম ওই জিনিসটা শূন্যের উপরে ভেসে একবার নিচের দিকে যাচ্ছে, একবার উপরের দিকে উঠছে, আর আমাকে ডাকছে তার কাছে। এটা দেখে আমি এক দৌড় দিলাম। কিছু দূর গিয়ে আমি পেছনে তাকিয়ে দেখি কিছু নেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখি যে রাস্তার পাশে একটা খেজুর গাছের মধ্যে ওই জিনিসটা বসে আছে। তখন আমি ওই জিনিসটার ফেসটা দেখি, খুব বিভৎস, মনে হয় শরীরে এক ফোঁটা কোনো রক্ত নেই,
কোনো এক ফোঁটা পরিমাণের ব্লাড নেই এই শরীরের মধ্যে, এবং এটা দেখে আমি এক দৌড়ে রুমে চলে গেলাম। পরে সকালে আমি আমার মাকে বললাম আমার জন্য একজন হুজুরের কাছে যাওয়ার জন্য। আমি প্রথমে কিছু বলি নাই, পরে উনি হুজুরের কাছ থেকে যা শুনেছেন তা হলো কেউ একজন আমার পেছনে মানে জাস্ট একটা মানে মহিলা জিন বলি বা পরি বলি, সে আমার পেছনে লেগেছে এবং সে নাকি সব সময় আমাকে এভাবে ভয় দেখাবে। তারপর আমি মাকে সব খুলে বলি। আমি আজ পর্যন্ত এটার কোনো সলিউশন খুঁজে পেলাম না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবে। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি হচ্ছে লালবাগ থেকে। রাসেল ভাই, আমি এখন যার ঘটনা শেয়ার করছি তার নাম হচ্ছে আব্দুল রৌফ। তিনি পেশায় একজন নাইট গার্ড। তো ঘটনাটা শুরু হয় ওনার ছোটবেলা থেকে, সেটা আজ থেকে প্রায় 50 or 55 ইয়ার্স আগে। ঘটনাটি মাদারীপুর জেলার কোন একটি জায়গায় ঘটে। তো ওনার যখন বয়স 6 তখন ওনার বাবা মা ওনাকে রেখেই মারা যান। তো উনি যৌথ ফ্যামিলিতে ছিলেন, কিন্তু ওনার যে চাচা ছিলেন, ওনার দাদা দাদি ছিলেন না, ওনার চাচাটা ছিল, তারপর ওনার আরো যে সব রিলেটিভরা ছিল তারা ওনাকে তেমন একটা আদর করতো না বললেই চলে। তো উনি খুব অবহেলায় ওনার দিন কাটতেছিল। তো কোন রকম চাচারা যা দিতেন উনি তাই খেতেন। তো একদিনকার সকালের ঘটনা, উনি ঘুম থেকে উঠে দেখেন যে উনি যে রুমটায় থাকতেন, তো উনি দেখলেন ওনার রুম থেকে বেরিয়ে যে ওনাদের উঠানে 3টা পিতলের কলস, এবং 3টা কলসই মুখ লাল একটি কাপড় দিয়ে মানে বাঁধা ছিল। তো উনি কাছে গেলেন, কাছে গিয়ে ভাবলেন যে কে এসে রেখে গেছে এখানে, নাকি কেউ ভুলে এসে রেখে গেছে। উনি এটা দেখার জন্য সামনে যান। তো সামনে গিয়ে উনি একটা কলসের মুখ খুলেন। তো একটা কলসের মুখ খুলে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে অনেকগুলো পয়সা দিয়ে ভর্তি। তো উনি এটা দেখার পর একটা পয়সা যখন উনি হাতে নিতে গেলেন, তখন সেই কলসের ভিতর থেকে একটি সাপের মতো বেরোলো। তো এটা দেখে উনি সেখানে খুবই ভয় পায়, এবং ভয় পেয়ে উনি সেখানে সেন্সলেস হয়ে যায়। তো যখন ওনার জ্ঞান ফিরে, তখন উনি নিজেকে রুমে আবিষ্কার করেন। তখন ওনার চাচারা ওনাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তোমাকে এরকম উঠানে অজ্ঞান অবস্থা পাইছি আমরা। তখন উনি সবাইকে বলে যে আমি এরকম 3টা পিতলের কলস দেখছি সেখানে, কিন্তু ওনারা সবাই বলে যায় আমরা কোনো পিতলের কলস টলস দেখতে পাইনি, এসব কি বলতেছ। তো রাসেল ভাই, এটা দেখার পর থেকে তিনি কিছুটা অসুস্থতা বোধ করতে লাগলেন, এবং তার কয়েকদিনের মাথায় তার গুটি বসন্ত, যেটা চিকেন পক্স, তো ওনার সারা শরীরে ভরে গেল। তো এমন একটা অবস্থা হয় যে যেহেতু ওনার বাবা মা ছিল না পৃথিবীতে, তো উনি খুবই খারাপ একটা অবস্থায় ছিলেন। ওনাকে দেখার মতো কেউ একজন ছিল না। তো এভাবে ওনার দিন যেতে থাকে। তো এক সময় ওনার চাচা চাচিরা সবাই সিদ্ধান্ত নেয় যে ওনাকে তো আর এভাবে মানে রাখা যায় না, আর ওনার দেখভাল করার মতো কেউ নাই। তো গ্রামের কয়েকজন মিলে সবাই তাকে সিদ্ধান্ত নেয় যে তাকে মানে উনি এমন অবস্থা ছিল যে উনি মানে সবাই তার মানে বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলেন। তো সবাই ভাবলেন যে ওকে কোথাও রেখে আসি। তো ওনাদের বাড়ির পাশে একটা আম বাগান ছিল। তো ওনার চাচারা মিলে সবাই মিলে ওনাকে ধরে সেখানে গিয়ে রেখে আসে। তো যখন ওনাকে রেখে আসে, তো এর আগে ওনার গা থেকে খুব বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। তো উনি একেবারে নড়াচড়া করার মতো একটা অবস্থা ওনার ছিল না। তো ওনাকে যেদিন বিকেলবেলা সেখানে সে আম বাগানের ভিতরে রেখে আসা হয়, তো সবাই তাকে রেখে চলে আসে। তো চলে আসার পর উনি বললো যেটা, যে উনি সেদিন রাতে লক্ষ্য করলেন যে একটা মহিলার মতো কেউ একজন তার পাশে মানে একটা ঘটি বা পাত্র, পানির পাত্র নিয়ে এসে তাকে মানে শো অবস্থা থেকে উঠিয়ে তাকে পানি পান করাচ্ছে। তো উনি ভাবলেন যে পরিচিত কেউ, কিন্তু উনি একটু লক্ষ্য করলেন যে না, এখানে তো ওনার পরিচিত কেউ আসারই কথা না, কারণ ওনাকে দেখার মতো কেউ এখানে নেই। তো উনি সেই দিন যায়। তো তারপরের দিন সেম একই সময় সেই মহিলাটা আবার আসে। তো আবার এসে তাকে পানি পান করায়। তো এরকম 2 দিন যাওয়ার পর আসল ভাই উনি কিছুটা সুস্থতা বোধ করলেন। তো সুস্থতা বোধ করার পর উনি সেখান থেকে হেঁটে বাসায় চলে আসেন। তো এটা দেখার পর ওনার চাচা চাচি যারা ছিল সবাই খুব অবাক হয় যে ও কিভাবে হেঁটে ওখান থেকে চলে আসলো। তো এভাবে ওনার কিছুদিন যেতে থাকে। তো উনি সুস্থ হয়ে ওঠেন। তো গ্রামে অনেকে বলে যে এই রোগটা হলে, এই পক্স হলে, যে মায়ের সেবা পেলে খুব দ্রুত সেরে ওঠা যায়। তো এরকম কিছুদিন যায়। তো বছর 2 পর উনি একদিন বাজার থেকে মাছ নিয়ে ফিরতেছিলেন। তো মাছ নিয়ে ফেরার সময় খুব বৃষ্টি আর ঝড় শুরু হয়। তো তিনি বৃষ্টি দেখে উনি রাস্তার পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। তো বৃষ্টি যথারীতি শেষ হয়ে যায় তখন উনি মাছ নিয়ে বের হন। তো বের হয়ে বাসার দিকে হাঁটতে থাকেন। তো উনি লক্ষ্য করলেন যে হাতে যে ওনার মাছ 2টা ছিল, তো ওটা পিছন দিক থেকে কেউ ধরে টান দিচ্ছে।
এবং উনি সম্পূর্ণ মানে বুঝতে পারলেন যে এটা পিছন দিক থেকে কেউ টান দিতেছে। তো যখন উনি এটা দেখলেন, খেয়াল করলেন, তখন উনি পিছনে ঘুরে তাকিয়ে দেখলেন যে পিছনে কেউ নেই এবং ওনার আশেপাশে কেউ নেই এবং রাস্তাটা ছিল জনমানব শূন্য। তো উনি অনেক দূর হাঁটার পর জাস্ট উনি এটা ওনার সাথে এরকম আরো কিছু ঘটনা ঘটতেছিল। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে ওনার পাশে যে চকের মতো একটা জায়গা ছিল, যেখানে মানে ফসলি মানে ক্ষেতের মতো। তো ওই জায়গাটা উনি দেখলেন যে রাসেল ভাই বিশাল বড় একটি নৌকা, পাল তোলা একটা নৌকা, কোনো মাঝি নেই সেটাতে, এবং সেই নৌকাটা সেই ক্ষেতের উপর দিয়ে চলে যাচ্ছে। তো তখন কোনো বাতাসও ছিল না, কিন্তু উনি যেটা বললো যে এটা অসম্ভব একটা ব্যাপার, এবং সেখানে কোনো পানি ছিলই না, এবং ক্ষেতের উপর দিয়ে যখন এটা চলে গেল নৌকাটা, তো উনি খুবই ভয় পেয়ে যায় সেখানে। তো উনি ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। তো রাসেল ভাই ওই সময় উনি দেখলেন যে সেখানে কোত্থেকে যেন একটা ঘোড়া আসে ওনার কাছে। তো উনি খুব অবাক হয়ে ওখানেই ঘোড়াটার দিকে তাকিয়ে থাকেন, এবং তখন উনি লক্ষ্য করলেন যে পিছন দিক থেকে একটা মহিলার মতো কেউ একজন আসতেছে। তো উনি মহিলাটাকে দেখে একটু সাহস পেলেন যে কেউ একজন আসতেছে, একসাথে হেঁটে যাওয়া যাবে। কিন্তু উনি অনেকক্ষণ দাঁড়িয়ে সেখানে ওয়েট করার পরও দেখলেন যে উনি মহিলাটাকে যত দূরে দেখছেন কিছুক্ষণ আগে, উনি সেই জায়গাটায়। তো উনি যে ওইখানে থেমে আছেন, কিন্তু উনি ওনার কাছে আর আসতেছেন না। তো উনি জাস্ট বাসার দিকে রওনা দিলেন যখন, তখন যে ঘোড়াটা আসলো সেখানে, তো ওই ঘোড়াটা তার সাথে তার বাসা পর্যন্ত আসে, এবং মহিলাটাকেও তিনি বারবার পিছনে ঘুরে ঘুরে তাকিয়ে দেখতেছিলেন যে মহিলাটাও তার পিছে পিছে হেঁটে আসতেছে তার সাথে বাসায়। তো উনি যখন বাসায় চলে আসে, তো বাসায় এসে উনি মাছগুলো রেখে যখন মানে বাইরে হয় ঘোড়াটাকে দেখার জন্য, তখন রাসেল ভাই সেখানে কোনো ঘোড়াও ছিল না আর কোনো মহিলাও ছিল না। আর লাস্ট যে ঘটনাটা ওনার সাথে ঘটে, উনি এখন যেখানে কাজ করছেন সেটা হচ্ছে বামনসুর নামের একটা জায়গা, নদীর ওই পার। তো সেখানে উনি নাইট গার্ডে ডিউটি করেন। তো উনি একদিন রাতে ডিউটি দিচ্ছিলেন, 1টা কি 1:30 হবে এরকম একটা সময়। উনি রাসেল ভাই ডিউটি করার সময় একটা সময় লক্ষ্য করলেন যে রাস্তাটার মধ্যে দূরে একটা মহিলার মতো কেউ একজন দাঁড়িয়ে আছেন। তো উনি এরকম অনেক দেখে যে রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, তো উনি আর কিছুটা খেয়াল করেন। উনি ওই দিকটায় হাঁটতেছিল আর বাঁশি বাজিতেছিল। তো ওনার হাতে টর্চ লাইট ছিল, তো উনি টর্চ মারতেছেন বিভিন্ন জায়গায় দেখার জন্য। তো উনি যখন একটু কাছাকাছি গেলেন, তখন দেখলেন যে মহিলাটাকে উনি দেখলেন যে বিভৎস একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, এবং তার হাত দিয়ে এবং তার পা দিয়ে রক্ত পড়তেছে। তো এবং উনার দিকে আসতেছে, তেরে উনার দিকে আসতেছে। তো উনি দেখলেন যে ওই যেখান দিয়ে হেঁটে আসতেছে মহিলাটা, তার ওই জায়গাটায় মানে রক্ত পড়েছিল। তো এটা দেখার পর রাসেল উনি খুব ভয় পায়। তো উনি ভয় পেয়ে মানে নিজে আশেপাশে যারা ছিল তাদেরকে ডাকতে শুরু করলেন যে এখানে কে আছেন দেখেন, আর উনি খুব বাঁশি বাজাতে লাগলেন। তো তখন উনি তার পিছন দিক থেকে মানে কারো হেঁটে আসার শব্দ পেলেন। তো যখন তিনি তার পিছন দিক থেকে কারো হেঁটে আসার শব্দ পেলেন, তখন তিনি পিছে তাকিয়ে দেখলেন ওই যে মহিলাটিকে যাকে তিনি ছোটবেলায় দেখছিলেন আমবাগানের ভিতরে এবং যেদিন মাছ নিয়ে ফিরতেছিলেন, সেই মহিলাটি তার পিছন দিক দিয়ে হেঁটে আসতেছে। এটা দেখার পর রাসেল ভাই যখন উনি সামনে ঘুরে টর্চ ফেলে, তো সামনে ঘুরে দেখে যে বিভৎস চেহারার মহিলাটিকে উনি সামনে দেখছিলেন সেটা নেই। তো এটা দেখার পর উনি আবার পিছনে ফিরে তাকান, এবং পিছনে ফিরে তাকিয়ে দেখেন যে পিছনে যে মহিলাটাকে তিনি দেখছেন একটু আগে, সেই মহিলাটা ওনার সাথে নেই। তো এটা দেখার পর আসলে উনি খুবই ভয় পান। তো এমনি অনেক যারা জিন তারায় বা এরকম যেসব বুজুর্গ লোক আছে, উনি তাদেরকে কাছে গিয়ে বলেন ঘটনাগুলো, তারা কেউ তার কোনো সলিউশন দিতে পারেনি, এবং কেউ বলেনি যে তার সাথে কোনো খারাপ জিনিস বা ভালো জিনিস আছে কিনা। কিন্তু রাসেল ভাই উনি প্রায় সময় এই মহিলাটিকে দেখতে পায়, এবং আমি যদি রাসেল ভাই কখনো সুযোগ পাই ওনাকে নিয়ে আসবো। ওনার সাথে এই মহিলা নিয়ে আরো কিছু ঘটনা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাই দ্বিতীয় ঘটনাটি আমার নানুকে নিয়ে, আমার নানুর ঘটনা সম্পূর্ণ। এই ঘটনাটি আমার পরিবারের যারা আছে মানে তারা সবাই কম বেশি জানে যে আমার 2 মেয়ে আজকে আপনার সঙ্গে মাকতুন এবং অর্পা আমার সঙ্গে আসছে। আমার মানে অনেক মামাতো ভাই, খালাতো ভাই সবাই এই ঘটনাগুলা শুনছে এবং মানে শুনতেছে। এখন রেডিও ফুর্তিতে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং সকল লিসেনারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো আমার নানু তাকে নিয়ে পরীক্ষা শেষে মানে বেড়াইতে যায় তার দেশের বাড়ি সুরেশ্বর, যেটা শরীয়তপুর জেলায় হালইসার গ্রামে। তো ওইখানে যাওয়ার পরে একদিন রাত্রে আমার নানুর চাচি এবং নানুর ভাই দুজনে মানে আমার নানুকে নিয়ে ওই ভারে বসে, আর কি বলে এটা, ভারে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, অনেক মানে জিকির করতে থাকে। এটা লোকে দিন তাদের সাথে আনে আর কি, যেটাকে বলে। তো আমার নানু একটা জিকির করতে হঠাৎ মানে আমার মানে ভয়টা শুরু হয়ে যায় যে হঠাৎ আমার নানু লাফ দিয়ে উঠে
করে একটা প্রচন্ড শব্দ করে সে দাঁড়িয়ে যায়। তার চোখ দুটো মানে রক্তে লাল, এরকম দেখতে প্রচন্ড ভয়ঙ্কর। আমি ওইটা দেখে নিজ দিক করে আমি বসে যাই। তারপর ওরা আমার ওই নানা এবং নানুর চাচি তাকে অনেক প্রশ্ন করে। সে বিভিন্ন প্রশ্ন বলে যে আমি নদীর পাড়ে থাকি, রক্ত খাই, মোরগ খাই, তোমার এই বাল্যক যাকে যার সাথে আসে তাকে বাল্যক বলে। এই বাল্যক তো আমাকে আগে অনেক খাওয়াইতো, এখন খাওয়ায় না। এটার একটা ঘটনা আছে যে আমার নানুকে স্বপ্নে দেখাইতো আগে যে একজন হুজুর সে এসে বলতো যে তুই অমুক জায়গায় 2টা মুরগি, কালো মুরগি রাইখা দে। তো নানু আমাদের সাথে আলাপ করতো, নানার সাথে আমার খালারদের সাথে। তারা বলতো তোমার যেহেতু স্বপ্নে দেখায় তুমি দিও। আমরা ওই 2টা কালো মুরগি এনে ওই আমার নানুর বাড়ির পিছনে, এটা মাদারীপুরে, যখন রাখতাম রাত্রে পিস থেকে তাকে ধরে রাখতাম। আমি ওই দিনই স্বাভাবিক মনে করছি নানু মনে বাইরে যেতেছি। আমি বলতেছি যে নানু আমি সব লোকজন ডাকতে আনবো, আপনি আসেন আসেন, এমন করেন না, আসেন আসেন। অনেকক্ষণ ট্রাই করতেছি কিন্তু সে আর আসতেছে না, সে খালি ডুব দেয় আর ওইটা করে। তখন দূর থেকে একটা নৌকা, বড় নৌকা আসতেছে। নৌকাটা এক রাসেল ভাই, নৌকার এক সাইডে যে ওরা রাত্রে সকালে ভাত রান্ধে এবং ওরা খায়, পরে পদ্মায় যায় মাছ ধরতে। তো ওই যখন আপনার ওই আগুন জ্বলতেছে দেখতেছে, তখন আমি নানুরে বললাম ওই যে নৌকার লোক আসতেছে, ওইটা দিয়ে আপনার এখন ওই আগুন দিয়ে আপনার এখন ধরাবো। এটা বলার সাথে সাথে নানু করলো যে আস্তে সুন্দর ভাবে উঠা আমার পাশ দিয়ে আবার হাঁটা দিস, হাঁটতে হাঁটতে পাশের দিকে আসতেছে। মাদারীপুর থেকে এসেছি আমি। আমার 3টি অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সের ব্যবসা করতাম। ঢাকা মেডিকেলে আমার 2টি অ্যাম্বুলেন্স ছিল, ওইখানে আমি অ্যাম্বুলেন্সের ব্যবসা করতাম। তো এর মাঝেই আর কি একটি ঘটনা আমার জীবনে ঘটে গেছে, অনেক ভয়ঙ্কর ঘটনা। সেটা ছিল 2008 সালের 29শে ডিসেম্বর। তো আমি বিকেলবেলা প্রতিদিন অ্যাম্বুলেন্সের খোঁজ খবর নিতে তো বিকেলে চলে যাই ঢাকা মেডিকেলে। আমার বাসা আজিমপুর থেকে আমি রিক্সা নিয়ে ঢাকা মেডিকেলে চলে গেলাম। যখন আমি ইমার্জেন্সির সামনে গেলাম তখন ওইখানে অ্যাম্বুলেন্সের মালিকরা সবাই দাঁড়ায় এবং ড্রাইভাররা দাঁড়ায়, বিভিন্ন রোগী এখান থেকে বের হয় ওই ভাড়া ধরার জন্য। তো আমি যখন ওইখানে গিয়ে দাঁড়ালাম দেখতে পেলাম একটা অনেক বয়স্ক লোক, সে আর পিছনে তার ওয়াইফ খুব কান্নাকাটি করছে। তাদের একটা তার মেয়ে মারা গেছে, আগুনে বার্নে মারা গেছে। তাকে নেওয়ার জন্য তাদের কাছে ভাড়ার টাকা নাই। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া একটি গ্রামে, সেখানে নেবে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা মালিক কেউ রাজি হইতেছে না। তখন তার কান্না এবং কাকুতি মিনতি দেখে আমি আমার ড্রাইভারকে বললাম যে বেচারা খুব সমস্যায় পড়ছে, গরিব মানুষ, টাকা নাই, তুমি গ্যাসের টাকা নিয়ে একে দিয়েছো। পরে ও বললো যে না, আমি এই ডেড বডি নিতে পারবো না। আমি ওরে বললাম যে কেন, কি হয়েছে? আপনি আসেন আগে ডেড বডিটা দেখেন, তারপর যদি মনে হয় নেওয়ার মতো তাহলে আমি যাবো। আমি ঠিক আছে তাহলে চলো। পরে আমি ওই চাচাকে বললাম, চাচা চলেন তো আপনার মেয়েটাকে দেখে আসি। 3তলায় বার্নিং উঠে সেখানে সে ডেড বডিটা রাখা আছে এক সাইডে। তো ওই বিভৎস চেহারা দেখে আমার তার সমস্ত শরীর, গলার অংশ, মুখের অংশ, সমস্ত কিছু পোড়া, শুধু চোখ দুটো তার পাপড়ি চোখের পাপড়ি পোড়া, চোখ দুটো তাকিয়ে আছে, ঠিক মনে হলো কি আমার দিকে তাকিয়ে আছে। এরকম ভয়ঙ্কর দৃশ্য আমি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ওইখান থেকে সাথে সাথে চলে আসলাম। তারপরে ওর মা এবং বাবা আমার পিছ আর ছাড়লো না যে বাবা দয়া করে আমার মেয়ের ডেড বডিটা একটু দিয়ে আসেন। আমি আমার কাছে টাকা নাই, আমি খাইতে পারতেছি না, দুপুরের ভাত খাই নাই। এরকম অনেক কান্নাকাটি করার পর আমি আমার ড্রাইভারকে বললাম যে তুমি আমার তরফ থেকে 500 টাকা নাও আর ওনাদের গ্যাসের টাকাটা নিয়ে ওনাদের দিয়ে আসো। তো ও বললো যে ভাই আমি একা যাইতে পারবো না, আপনার আর এক গাড়ির যে হেল্পার আছে ওরে আমার সাথে দেন। তো আমি বললাম যে ঠিক আছে তাইলে তুমি ওরে নিয়ে যাও, ওরে নিয়ে তুমি এই ডেড বডিটা নিয়ে চলে যাও। পরে ও বললো ঠিক আছে তাইলে আমি যাচ্ছি। এই ঘটনা শেষ। আমি ইমার্জেন্সির ওইখানে সন্ধ্যা বন্ধ থাইকা চলে আসলাম। আসার পরে আমি ঢাকা মেডিকেলের নার্সিং ইনস্টিটিউট, হয়তো আপনারা চিনবেন, ওইখানে একটি বট গাছ আছে, ওইটার নিচে আমরা বসি, মালিকরা প্রায় সবাই বসে। তো এখানে বসে আমি বলতেছিলাম যে আসলে ঢাকা মেডিকেলে এতদিন আসলাম, 2 বছর হয়ে গেল ব্যবসা করতেছি, এখনো লাশ কাটা ঘরে কখনো যাইনি।
তো আমার এক মানে মালিক বললো যে লাশ কাটা ঘরে যাননি, কোন কি এত বছর হয়ে গেল, তো যান চলেন। আমি বলছি চলেন যাই। ওইখানে ওরা বললো একটু পরে যাই, ওই কাসেম মামারে ডাইকে নিয়ে আসি, যে আর কি লাশ কাটা ঘরের ওই বিভিন্ন ইটি নিয়ে যায়, বয় বলে আর কি ওদেরকে। তো কাসেম মামা আসুক, ওর সাথে যাবো। পরে আমি বললাম ঠিক আছে তাহলে থাকি। তো 9টার দিকে, তখন রাত্রি 9টা, অনেক ঠান্ডা শৈত্য প্রবাহ চলতেছে, মানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো আমরা 9টা 9:30টার দিকে ওই লোকটাকে ডাকলো, কাসিম মামা তাকে ডাকলো। সে তাকে বললো যে এই আমার বন্ধু একটু ভিতরে যাবে, রাস্তাটা ঘরে দেখবে, তুমি একটু সাথে করে নিয়ে যাও। পরবর্তীতে ওই কাসিম মামা বললো আসেন মামা আসেন, আমার সাথে আসেন। পুরান ঢাকার মানে লোক, ওরা ওই মেডিকেলেই থাকে, 4র্থ শ্রেণীর কর্মচারী। তো আমাকে নিয়ে গেল, নিয়ে সামনে যাইতে আমি দেখি আমার সেই ড্রাইভার ওইখানে দাঁড়াই দিয়েছে। তো আমি বললাম তুই যে কি করছ, তুই এখনো যাস নাই? বলতেছে যে না ভাই, যে কি একটা কাগজে সই করা লাগবে, ডেড বডি তো উঠাইছি, ওই কাগজে সই করা লাগবে, এই জন্য এই জায়গায় আসছি। আমি বলবো আচ্ছা, তাহলে আজ তো আমি ক্লাস কাটা ঘরে ঢুকবো দেখতে, চলেন চলেন। তা ওর সাথে আমি গেলাম, যাওয়ার পরে ও দরজা খুলে দেয়, আমি আস্তে ভিতরে ঢুকি। তো ওই যে কাসেম মামা বয়, ও ওইখানে যে কাজ করে, তাকে বলতেছে যে মামা সাইন মামার বন্ধু একটু দেখবে, আপনি একটু দেখান। আমি যখন মানে একটু ভিতরে তাকাই, তাকিয়ে দেখি সেই মেয়েটি, সেই ডেড বডিটি আমার দিক একদম মানে খুব করে তাকিয়ে আছে। তো আমি আমার সমস্ত শরীর একদম অবশ হয়ে যায়, আমি পিছনে ঘুরেই সোজা বাইরের দিকে আসতে থাকি। পিছনের দিক তাকানোর সাথে সাথে দেখি পিছনে আমার ড্রাইভারও নাই, সেই কাসেম মামাও নাই। তো ওই ভিতরে যে ডাক্তার নাম যে আর কি কাজগুলা করে, উনি আমাকে বলতেছে কই যান। আমি বলতেছি না ভাই আমি আসতেছি, এটা বললে আমি চলে গেছি। দেখে আমি বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে খুব মানে ঝোড়ো হাওয়া বাতাস হচ্ছে, আর ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। তো আমি মানে ওইখানে গিয়ে আসতে ওই সেই নার্সিং ইনস্টিটিউটের ওই জায়গা একজন যে ওইখানের পাহারাদার, তার পাশে দাঁড়ায় রয়েছি, কথা বলতে পারতেছি না, এত ভয়। সমস্ত শরীর ঘামিয়ে গেছে, ওই ঠান্ডার মধ্যে আমার শরীর ঘামিয়ে গেছে, এত নার্ভাস ফিল করতেছি আমি। পরবর্তীতে আমি আস্তে আস্তে মানে ওই লাইটটার নিচে অনেকক্ষণ দাঁড়াই, মানে সামনের দিকে হাঁটবো, হাইটা যে বাসার দিকে আসবো, রিক্সা নেবো, সেই শক্তি আমার নাই, হারিয়ে ফেলছি। পরে যাই হোক, এর মধ্যে ঘড়ির দিক তাকাই দেখি কি যে মানে ওই জায়গায় আমি অবস্থান করতেছি 12টা বেজে গেছে রাত্র। তো আমি বাসায় 10টার এদিকে থাকি না, কিন্তু ওইখানে ঘড়ির দিক তাকাই দেখি 12টা বাজে। পরবর্তীতে আমি আস্তে আস্তে একা হাঁটতে হাঁটতে আসছি শহীদ মিনারের যে মেডিকেলের গেটটা, ওইটার ওই পাশে আসছি। সামনে দেখি কোনো রিক্সা নাই, এত ভয় লাগতেছে। 12টা পর্যন্ত ওইখানে চায়ের দোকানগুলো থাকে, সেইগুলো বন্ধ, বৃষ্টি হচ্ছে তাই, এবং রিক্সা ভরা থাকে সবসময় মেডিকেল লোক, কিন্তু ওই দিন কোনো রিক্সা নাই। তো আমি হাঁটতে হাঁটতে ওই শহীদ মিনারের পাশ দিয়ে যখন কিছু দূর আগাইছি, আগায়া ওই জগন্নাথ হলের এই সামনে যে চৌরাস্তার মোড়ে ওইখানে গেছি, পরে ওই ডেড বডিটা আবার সেই ডেড বডিটা আমার পাশে মানে বলতেছে পানি একটু পানি দে। আমি কোনো দিক না তাকিয়ে মানে ওইটা দেখে যে দৌড় মারছি, এক দৌড়ে গিয়ে ওই জগন্নাথ হলের একটু সামনে, গেটের একটু সামনে গিয়ে দেখি একটা রিক্সা ওদিক থেকে আসতেছে। লাভ দিয়ে রিক্সাটা উঠে বলি চাচা আমাকে একটু দিয়ে আসেন, আজিমপুর ছাত্র মসজিদ, আপনি টাকা জানেন নিয়েন। আমি কাঁপতেছি, রিক্সা সহ কাঁপতেছে। তখন রিক্সাওয়ালা বলতেছে যে কি হয়েছে আপনার, আপনি তুমি ঘামতেছেন, কেমন করতেছেন? আমি চাচা আপনি চালান, কোনো কথা বললাম না। চাচা চালাইতেছে। ঠিক জগন্নাথ হল পার হয়ে যখন ওই একটু সামনে আগাইছি, অন্ধকার, ওইখানে গেছি। আবার যখন আমি ঘুরে ডান দিকে তাকালাম, ওই ডেড বডিটা আইসা আবার আমার রিক্সার চাকা ধরার জন্য এবং হামাগুড়ি দিয়ে আগাচ্ছে। তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, রিক্সার থেকে লাফ দিয়ে এক দৌড়ে পলাশী বাজারের ওই দোকানগুলো, যে চার দোকানগুলো, ওইখানে গিয়ে আমি বসে পড়লাম। পরে ওই পলাশী বাজারের লোকজন তারা মাথায় পানি পুনি দিয়ে অনেকক্ষণ পরে আমাকে বললো আপনার কি হয়েছে, কি সমস্যা? বলছি চাচা আমার সমস্যা হয়েছে ভাই, আমাকে একটু রিক্সায় উঠে দেন, আমি একটু আজিমপুর ছাত্র মসজিদ ওইখানে যাবো, ওইখানে আমার বাসা। পরে তখন রাত্র 2টা বেজে গেছে, আমি বাসায় চলে গেলাম। তারপরে 2 দিন মানে আমার
অবস্থা খারাপ ছিল, কিন্তু আমি বাসায় কাউকে ঘটনাটি শেয়ার করি নাই, কারণ সবাই এটা শুনলে ভয় পাবে, এই জন্য আমি কাউকে শেয়ার করি নাই। এই ছিল আমার প্রথম ঘটনা। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলছিলেন বারবার করে যে আপনি এই ঘটনাগুলো কখনোই কোনো সময় কাউকে বলেন না, এটার কারণটা কি? এটা কারণ হলো গিয়ে আমার আরেকটা ঘটনা আছে, আমার নানুর যে ঘটনাটা আমি আপনাকে একটু পরে শুনবো আমরা। হ্যাঁ, ওইটার কিছু ঘটনা ছিল, আমি শেয়ার করলেই আমার বিভিন্ন ক্ষতি হয়, অসুখ হইতো। এমন একটা সময় হয়েছিল যে আমার হাত পা মানে অবশ্য হয়ে গেছিল অনেক দিনের জন্য, তারপর ঢাকায় এসে চিকিৎসা করানো লাগছিল। আমি মানে আমার নানুর জীবনের এই জিন নিয়ে বাস্তব ঘটনা, অনেক ঘটনা যেগুলা মানে সম্পূর্ণ সাক্ষী আমি, যেগুলো আমি সরাসরি দেখেছি এবং সরাসরি উপলব্ধি করেছি। আসলে মানে যারা বলে যে এইটুকুলা কিছু নাই, কিন্তু যার জীবনে ঘটে সে জানে আসলে এটা কি। আচ্ছা ঠিক আছে।